ধরো ২৯ তারিখ সকালবেলা প্রথম ফোনটা ঘুম থেকে ওঠার পর রাহুলের এসেছিল। হোটেলের ঘর থেকে আমাকে ফোন করে বললো, এসো আমার ঘরে এসো, ভালো চা খাওয়াবো। ও তখনও জানতো না ওটার মৃত্যুদিন। ফেরার পথে যদি গাড়িতে খবর পাই সেই মানুষটা জাস্ট নেই, অসুস্থ টসুস্থ নয়, নেই। তারপর আমি কি করে কথা বলবো বলতো? এমনকি এই যে আউটডোরটা আমরা গেলাম তালসারি, যাওয়ার আগের দিন আমাকে একটা বই উপহার দিয়েছিল। আমি ওর শবযাত্রায় গেলাম না কেন? ওটা সম্ভব ছিল না আমার পক্ষে যাওয়া। মানে রোববার দিন আমি ওর সাথে শ্যুট করেছি। এবার পারমিশন আছে না নেই, লাইফ সেভিং কেউ আছে না নেই, অনেক নৌকো ছিল। ম্যাজিক মোমেন্টসে যোগাযোগ করে আমি বলি যে আমি এই মুহূর্তে কোনো কাজ করতে পারবো না আপনাদের সাথে। আমরা প্রত্যেকে যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করি বা যারা দর্শক হিসেবে রাহুলকে পছন্দ করি, প্রত্যেকে চাই যে এইটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং সত্যিটা বেরিয়ে আসুক। সঙ্গে ধরো ২৯ তারিখ সকালবেলা প্রথম ফোনটা ঘুম থেকে ওঠার পর রাহুলের এসেছিল। হোটেলের ঘর থেকে আমাকে ফোন করে বললো, এসো আমার ঘরে এসো, ভালো চা খাওয়াবো। ও তখনও জানতো না ওটার মৃত্যুদিন। তারপর আমরা শুটিং করলাম বেলা 11:30 থেকে দুপুর 3টে আমাদের প্যাক আপ হয়ে গেল। দুপুর 3টে যে মানুষটাকে প্যাক আপ করে টাটা করে বেরিয়ে এলাম যে কলকাতা ফিরে দেখা হবে, ফেরার পথে যদি গাড়িতে খবর পাই সেই মানুষটা জাস্ট নেই, অসুস্থ টসুস্থ নয়, নেই। সে আর এক্সিস্টই করে না এই পৃথিবীতে। তারপর আমি কি করে কথা বলবো বলতো? আমি তো এখনও কথা বলতে পারছি না। আমাকে বুম্বাদা বললেন যে এটা সকলকে জানানো দরকার, যে পদক্ষেপটা আমি নিয়েছি, সেই জন্য আমি তোমাদের সাথে কথা বলছি। হয়তো আমি আরও 1 মাস কথা বলতাম না। কিন্তু আমি দেখলাম যে বহু দর্শক আমার যারা রয়েছেন তারা ভাবছেন আমি এত চুপ করে রয়েছি কেন। আমি ওর শবযাত্রায় গেলাম না কেন? ওটা সম্ভব ছিল না আমার পক্ষে যাওয়া। মানে রোববার দিন আমি ওর সাথে শ্যুট করেছি, আর মঙ্গলবার আমি ওর শবযাত্রায় যাব, এত মনের জোর আমার নেই গো। আমি পারতাম না। আমি ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়তাম এবং সেটা একটা অন্য কেলেঙ্কারি হতো আর কি, বুঝলে না? আমি কারোর সঙ্গে দেখাও করিনি, কারোর ফোনও ধরিনি, কোনো কথাও বলিনি কারোর সাথে, বাড়ির লোকের সঙ্গেও নয়। এবং এই যে পদক্ষেপটার কথা সকলে আলোচনা করছে, সেটা তো আমি মঙ্গলবারই নিয়েছিলাম। ম্যাজিক মোমেন্টসে যোগাযোগ করে আমি বলি যে আমি এই মুহূর্তে আর কোনো কাজ করতে পারবো না আপনাদের সাথে। সেটাও আমি আর ফলাও করে কোথাও লিখি টিখিনি, কারণ আমি মনে করেছিলাম ওটা স্বতঃস্ফূর্তভাবেই হয়েছে। আর সত্যি 1 সপ্তাহ আমি কোনো কথা বলতে পারিনি বলেই বলিনি। জোর করে আমি কিছু লিখবো বা ওকে নিয়ে কিছু লিখবো, ও নেই, এইটা আমি এখন ঠিক আমার রেজিস্টারই করছে না। আমি যে এখনো কথাগুলো বলছি না তোমাকে, আমার মনে হচ্ছে এটা আমি কোনো স্ক্রিপ্ট বলছি। এটা সত্যি হতে পারে না। মানে 1 মাসটা তুমি ভুল বললে, গত প্রায় 2 মাস আমি ওর সঙ্গে একই মেকআপ রুমে থাকতাম। সকাল থেকে একসাথে খাওয়া দাওয়া করতাম। আমি নানান রকম একটু আজকাল একটু রেস্ট্রিক্টেড খাওয়া দাওয়া করছি, সেই নিয়েও প্রচুর আমাকে মতামত দিত। লো জিআই রাইস খাওয়ানোর বন্দোবস্ত করেছিল। ও নিজে নানান রকম খাবার আনতো বাড়ি থেকে। সারাদিন ধরে গল্প। এমনকি এই যে আউটডোরটা আমরা গেলাম তালসারি, যাওয়ার আগের দিন আমাকে একটা বই উপহার দিয়েছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত একটা বই। ওই বাঘাযতীন আনন্দ থেকে অনেকগুলো বই কেনে এসে আমাকে একটা বই দেয়, সেটা আমার এখনও পড়া হয়নি। তো ওইটা দিয়েছিল আমাকে। ওর সঙ্গে যে আমার বহুদিনের খুব ঘনিষ্ঠতা তা নয়, যোগাযোগ ছিল, সহজ কথায় গেছি ওর সঙ্গে, আগেও টুকটাক কাজ করেছি। কিন্তু এই গত 2 মাস যেহেতু এক মেকআপ রুমে আমরা দুজনই থাকতাম, আর কেউ থাকতো না, ছোট একটা মেকআপ রুমে, তাই একটা অদ্ভুত আত্মীয়তা গড়ে উঠেছিল ওর সাথে। ও আমাকে খুব খুব রেসপেক্ট করতো, অভিনেতা হিসাবে, মানুষ হিসাবে খুবই রেসপেক্ট করতো। সেটা তুমি যদি ওর সহজ কথার আমার এপিসোডটা দেখো তাহলেই বুঝতে পারবে ও কীভাবে ইন্ট্রোডিউস করছে আমাকে। নানান বিষয়ে কথা হতো, সিনেমা নিয়ে, থিয়েটার। খুব ওয়েল ইকুইপড একজন মানুষ, সিনেমা জানে, থিয়েটার জানে, সাহিত্য জানে। মানে রীতিমতো আমাদের সত্যজিৎ রায়ের ছবি নিয়ে কুইজ হতো দুজনের মধ্যে, কারণ আমরা দাদাগিরিতে কিন্তু একে অপরের সঙ্গে বেশ টক্কর দিতাম একটা সময়। ও জিতবে না আমি জিতবো, 5 বার জিতেছি আমি 4 বার জিতেছি, এই সমস্ত মজা আছে আমাদের। আমরা এরকম কখনো তরুণ মজুমদার নিয়ে কুইজ হতো আমাদের মধ্যে, কখনো নবারুণ ভট্টাচার্যের সাহিত্য নিয়ে। তো সেই মানুষটা জাস্ট পৃথিবী থেকে ভ্যানিশ হয়ে গেল রোববার দিন। তারপরে আমার পক্ষে ওকে নিয়ে কোনো মন্তব্য করা, ওর শবযাত্রায় যাওয়া, শোকসভায় যাওয়া, এগুলো কোনোটাই আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই যে আমি সেই জন্য পারিনি, জোর করে আমি করতে পারিনি। তারপরে আমি দেখলাম যে অনেকে আমায় ভুল বুঝছেন, আমার দর্শকরা, তারা ভাবছেন আমি এড়িয়ে যাচ্ছি, আমি হয়তো গা বাঁচিয়ে চলছি। এতে গা বাঁচানোর বা এড়িয়ে যাওয়ার কিচ্ছু নেই। আমরা প্রত্যেকে যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করি বা যারা দর্শক হিসেবে রাহুলকে পছন্দ করি, প্রত্যেকে চাই যে এইটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং সত্যিটা বেরিয়ে আসুক। 3টে আমাদের শট মানে প্যাক আপ হয়ে যায়, সিনিয়রদের অনেকেরই প্যাক আপ হয়ে যায়, আমাদের হোটেলে পাঠিয়ে দেওয়া হয়। তখন ওদের বাকি ছিল, ওর নায়িকার এবং আরেকজন যিনি নায়ক ছিলেন আমাদের ওখানে, সিদ্ধার্থ ছেলেটি, ওদের 3জনের কিছু দৃশ্য ছিল।
তো আমরা হোটেলে ফিরে আসি, খাওয়া দাওয়া করে প্রত্যেকেরই বাড়ি ফেরত, তারা প্রোডাকশনের গাড়িতে ফিরবো। আমরা প্রত্যেকে রেডি হয়ে খাওয়া দাওয়া করে 5টা সোয়া 5টা নাগাদ বেরিয়ে আসি হোটেল থেকে, তালসারি থেকে। অনেকটা পথ চলে এসেছি হই হই করতে করতে, যেরকম হয় ফেরার সময় কোলাঘাটে খাওয়া দাওয়া করবো আমরা, এরকম একটা ভাবনা চিন্তা। আমাদের টেকনিশিয়ানও ছিল, একটু ড্রেসের একটি ছেলে ছিল, সে হেডিয়ার ওদিকে নেমে গেল। হঠাৎ করে রাস্তায় এরকম একটা মানে ফোন পেলাম যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রথমে জানতে পারলাম, ভাবলাম ঠিক আছে, হয়ে গেছে, ঠিক হয়ে যাবে, ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি ইত্যাদি। তার আবার কিছুক্ষণ পরে জানতে পারলাম যে ও নেই, কিন্তু এখনও রেজিস্টার করছে না বিষয়টা। যারা কাকা বাবা সবাই মিলে আমরা লুকিয়ে লুকিয়ে ছদ্মবেশ ধারণ করে গেছি যে ওরা দুজন কেরম প্রেম টেম করে আমরা দেখব। মানে ছেলে তো সবসময় তার বইয়ের উপরে রাগ দেখায়, কিন্তু ছেলেই নিয়ে যেতে চেয়েছে ওকে মধুচন্দ্রিমায়। এবার ওখানে গিয়ে ওরা কতটা প্রেম টেম করে মজা করে আমরা ছদ্মবেশ ধারণ করে গেছি, যাতে ও চিনতে না পারে। জানে, ওর বউ জানে যে আমরা যাব। আমরা আড়াল থেকে সমস্তটা দেখবো, মজা করব, হয়তো পরে ধরা পড়ে যেতাম, এরকম গল্প আসতো আমি জানি না। মজা করেই শুটিংটা হয়েছিল, যেটুকু হয়েছিল 2 দিনের শুটিং খুবই মজা করে হই হই করে হয়েছিল। আর যে সময়কার ফুটেজ তোমরা দেখছো বেশিরভাগটাই দেখছো আমরা চলে আসার পরের যে ফুটেজগুলো, যেখানে ওরা 3 জনই শুধু রয়েছে, সেই সময়টা আমরা ছিলাম না। না হয়েছে কে কতটা জলে গেছে, কিভাবে গেছে, এটা সত্যি আমরা কেউ জানি না। তবে শুনেছি যে ড্রোনের ফুটেজ আছে এবং সেটা নাকি জমা হয়েছে পুলিশের কাছে। তা সেই ফুটেজ দেখলে তো সবটা জানা যাবে কী হয়েছিল না পরিচালক চেয়েছিল কিছুই জানি। যেহেতু স্পটে আমি ছিলাম না এবং যেহেতু এখন ওই সমস্ত বিষয়টাই বিচারাধীন, তাই ওই মুহূর্তে কি ঘটেছিল সেটা আমি যেহেতু উপস্থিত ছিলাম না, ওই বিষয়ে কোনো মন্তব্য করাটা মনে হয় হটকারিতা হবে। হ্যাঁ, সস্তা হাততালি পাওয়ার একটা ব্যাপার হবে। আমি সেই জন্য ওই বিষয়ে কিচ্ছু বলতে চাই না, কী ঘটেছিল না ঘটেছিল ওই সময়। হ্যাঁ, অভিনেতারা তো কখনো কখনো নিজেরা কিছু শট অবশ্যই দিতে চান, ডেফিনেটলি চান। এবার রাহুল চেয়েছিল কিনা আমি জানি না, ড্রোন শটের কি হয়েছিল আমি জানি না, কিছুই জানি না এগুলো, কারণ আমি তো ছিলাম না ওই সময়। যারা ছিলেন বা যে ড্রোন শট শুনছি তার তো ফুটেজ আছে বলে শুনছি, নিশ্চয়ই পুলিশ সেটা দেখবেন। কিন্তু আমি জানিয়ে দিই আমি আর অভিনয় করব না ওখানে, তাই আর আমার প্রশ্নই ওঠে না কিছু দেখার। ওনারাও আমি বারবার বলছি যে আমার যে সিদ্ধান্ত তাকে সম্মান জানিয়ে হাউস থেকে আর দ্বিতীয় ফোন আমাকে কেউ করেননি, জোরও করেননি আমাকে আর অভিনয় করতে। ফলে ওটা কি শুটিং হচ্ছে, 3 সিজন না 4 সিজন আমি জানিও না, জানতে চাইও না। তো আমার মনে হচ্ছে যে এই পরস্পর বিরোধী মন্তব্যগুলো না হলেই ভালো হতো। হাউসের তরফ থেকে যে মন্তব্যগুলো করা হয়েছে, যেই করে থাকুন না কেন, আরেকটু ভেবেচিন্তে আরেকটু সহমর্মিতার সাথে বিষয়টা করা উচিত ছিল। তাতে আমার মনে হয় যে মানুষ নিশ্চয়ই মেনে নিত, কারণ সকলেই কিন্তু বুঝতে পারছে এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা একটা অ্যাক্সিডেন্ট, এর বই আর কিচ্ছু নয়। এবার সেখানে অ্যাক্সিডেন্টটা এড়ানো যেত কি না, কী হতো না হতো, সেটা তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ বলতে পারবো না কী হলে কী হতো। কিন্তু হাউসের পক্ষে তুমি যে বললে নানান রকম ন্যারেটিভ উঠে এসেছে বা বিভিন্ন লোক বিভিন্ন কথা বলেছে, সেগুলো সম্বন্ধে যখন বক্তব্যগুলো তারা রেখেছেন, তাদের একটু সচেতনভাবে রাখা উচিত ছিল বলে আমার মনে হয়। ওই বক্তব্যগুলোর মধ্যে সহমর্মিতার, সহানুভূতির একটু অভাব আছে বলে আমার মনে হয় আমি খুব খারাপ অভিনেতা, মানে নন কোঅপারেটিভ, তাতে আমার কিছু করার নেই। তো ফলে আমি জানতাম যে আমার সমস্ত অভিনয়টাই পারে হবে, এবং কোনো শুটিংয়ে গিয়ে তো আমরা জানতে চাই না যে কী কী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কী পারমিশন রয়েছে, আমরা কি জানতে চাই? কেউই জানতে চাই না, কারণ আমরা তো জানতাম না এরকম একটা ঘটনা ঘটবে। আমরা জানি 3 দিন হই হই করে শুটিং করে আমরা কলকাতায় ফিরে আসবো, সেই জন্য আমি কিছু জানতে চাইনি যে এখানে নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা, পারমিশন আছে কিনা, এগুলো তো জানার কথা তো অভিনেতার নয়। হয়তো এরপরে থেকে সকলকেই জানতে হবে, আমি জানি না, এমন একটা ঘটনা ঘটলো, সেই জন্য আমি জানতে চাইনি। আর যেহেতু আমার সমস্ত অভিনয়টাই পারে ছিল, ফলে আমার তো প্রশ্ন হয়নি কোনো নিরাপত্তা বন্দোবস্তের। তা প্রচুর মানুষ ছিল ওখানে, আমি দেখছিলাম প্রচুর টুরিস্ট ঘোরাঘুরি করছিল। এবার পারমিশন আছে না নেই, লাইফ সেভিং কেউ আছে না নেই, অনেক নৌকো ছিল। এবার তাদের মধ্যে কাউকে প্রোডাকশন হাউসের পক্ষে রাখা হয়েছিল কিনা আমি তাও জানি না। এগুলো জিজ্ঞেস করবোই বা কেন, আমি তো জানি না এরকম একটা ঘটনা ঘটবে। একজন তার ফেলো ড্রাইভার তাকে ফোন করে বলে যে নায়ককে এরকম হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তখনই আমরা প্রথম খবরটা পাই। তারপর ওই যে বলছিলাম একজন ড্রেসের একটি ছেলে ছিল, তার কাছেও একটা খবর আসে, তার কাছ থেকে খবর পাই, এবং তারপরে জানতে পারি যে নির্দিষ্টভাবে কেউ ফোন করে বলেনি বা এরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা জানতে পারি যে এই অ্যাক্সিডেন্টটা হয় এবং ওকে বাঁচানো যায়নি। দেখছেন পুরো বিষয়টা, তারা কি মনে করছেন, তারা কতটা, এখন যেহেতু বিষয়টা বিচারাধীন, তাই হয়তো তারা মনে করছেন যে তারা কোনো মন্তব্য করবেন না, যা করার তারা তদন্তের স্বার্থেই করবেন। তারা কি মন্তব্য করছেন বা করছেন এই বিষয়ে সত্যি আমার তো বলার কোনো জায়গা নেই। আমি তো কথা বলতে পারছিলাম না, গত 1 সপ্তাহ আমি তো কোনো পোস্ট বা কোনো কথা কারোর সঙ্গে কোনো ফোন ধরতে পারিনি। তো তারা কেন কথা বলছেন না বা কতটুকু বলছেন সে দায়িত্ব আমি নিতে পারবো না, আমার পক্ষে বলা মুশকিল। বিভিন্ন আলো নিয়ে ঘোরাফেরা, অত ভারী ভারী সব ইকুইপমেন্টস নিয়ে তারা আরও বেশি রিস্কের মধ্যে থাকে। তো যেহেতু এইটা ফোরাম ফেডারেশন সকলে মিলে, রাহুল সকলকে মিলিয়ে দিল তো একসাথে, আমরা তো দেখলাম কালকে সবাই একসাথে জোট বেঁধেছে।
তো এই যে স্ট্রাইকটা ডাকা হয়েছে, এতে কিন্তু কেউ বিরক্ত নয়। দেখো, আর্টিস্টরা 2 মাস কাজ না করেও চালিয়ে দিতে পারবে, কিন্তু যে ছেলেটা চা দেয় আমায় ফ্লোরে, বা যে ছেলেটা ক্যাটওয়াকে কাজ করে, তারা দিন আনে দিন খায়, তারাও কিন্তু আপত্তি করছে না। তারাও চায় যে একটা নির্দিষ্ট এসওপি তৈরি হোক, প্রত্যেক পক্ষ সাইন করুক তাতে, এবং বুম্বাদার নেতৃত্বে যেটা শুরু হয়েছে সেটা হোক। আমি চাই এসওপিটা তৈরি হোক একদম নির্দিষ্টভাবে, কি কি নিয়মাবলী থাকা উচিত, কি কি সেফটি মেজার্স থাকা উচিত একটা শুটিংয়ে, সিনেমাতে কি, সিরিয়ালে কি, ওটিটিতে কি, নাকি সব জায়গায় এক, সেগুলো মাথাটা ঠিক করবেন। কিন্তু হয়ে একটা সই হোক, এই মৌটা, এই এসওপিটা সই হোক, এবং নির্দিষ্টভাবে এটা একটা আইন হিসেবে দেখা হোক। তার জন্যই এই স্ট্রাইকটা আমরা সকলে সমর্থন করছি। আমরা কেউই চাই না দীর্ঘদিন স্ট্রাইক হোক, কিন্তু এসওপিটা তাড়াতাড়ি হয়ে যাক, এবং আমাদের নিরাপত্তা নিয়ে সত্যি একটা নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত। ওডিকোলন ইজ নট অ্যান অ্যান্টিসেপটিক। আমাদের ফ্লোরে মানে সবসময় ডেটল বা স্যাভলনও থাকে না যে একটা কাটা জায়গায় দেওয়া হবে, ওডিকোলন দেওয়া হয়। এটা সবাই জানে, যারা যারা ইন্টারভিউটা দেখছেন, অভিনয় করেন বা টেকনিশিয়ান, তোমরাও জানো যে ওডিকোলন দিয়ে দেওয়া। ওডিকোলন তো সিনথেটিক প্রোডাক্ট, গন্ধ টন্ধ দেয়, ওতে দিয়ে কোনো দিন কাটা সারানো যায় না। একটা কাটা সারানো ডেটল যখন সবসময় উপস্থিত থাকে না, তো এটা তো অনেক বড় একটা সেফটি মেজার থাকে না। কেউ কখনো বলেনি এরকম একটা ভয়ঙ্কর ঝড় না উঠলে হয়তো সবটা লণ্ডভণ্ড হয় না। আমরা সকলেই মেনে নিয়েছিলাম এই বিষয়টা, যেমন হচ্ছে তেমন হচ্ছে, চলছে। আমার তো কিছু হচ্ছে না, আমি তো সুস্থ আছি, আমার তো কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে না। কিন্তু তারপর এই ঘটনাটা অবশ্যই একটা বাঁক তৈরি করলো। হোক, এই মানে দেখো, সব খারাপ জিনিসেরই তো একটা ভালো থাকে। রাহুল এত পজিটিভ একটা মানুষ ছিল যে ও চলে যাওয়াটার মধ্যে দিয়ে, হাজার নেগেটিভিটি তো আমাদের মধ্যে রয়েছে, সারা জীবন থাকবে, কিন্তু ও চলে যাওয়ার মধ্যে দিয়ে একটা পজিটিভ কাজ করে দিয়ে যাচ্ছে, যেটা আমি কালকে দেখছিলাম। আমি তো যেতে পারিনি ওখানে, আমি দেখছিলাম যে ফেডারেশন, ফোরাম, প্রডিউসার্স গিল্ড সবাই একজোট হয়ে দাঁড়িয়ে আছে টেকনিশিয়ানে, বোম্বাদাকে সামনে রেখে। এটা বহু বছর হয়নি, জানো তো, এটা রাহুল করে দিয়ে গেল। মানে ও চলে যেতেও ও একটা পজিটিভ কাজ করে দিয়ে গেল। কিন্তু আমার মন চাইলো না, আমার কিছুতেই কাজটা করতে মন চাইলো না। আমি কিছুতেই ভাবতেই পারলাম না যে স্টুডিও থেকে আমি ওর সঙ্গে বেরোলাম আউটডোরে, সেই স্টুডিওতে আবার ফিরে গিয়ে আমি ওই মেকআপ রুমে বসবো, ওই ফ্লোরে শুটিং করবো, ওই রাস্তা দিয়ে হাঁটবো, ওখানে চা খাবো। মানে মুহূর্তে মুহূর্তে তো আমার সব মনে পড়ে যাবে, প্রত্যেকটা বাঁকে বাঁকে তোর সাথে স্মৃতি জড়িয়ে রয়েছে না। ওই অতগুলো স্মৃতি সামলিয়ে আমার পক্ষে অভিনয় করা সম্ভব হতো না। আমি সেই জন্য আর করতে পারিনি। আমি জানি না কবে ঠিক হবে আমার মন, যবে ঠিক হবে তবে করবো। আমি একা মানুষ, আমার চলে যাবে, বুঝতে পারলে, আমার দায়িত্ব তো কম। সেটা একটা সুবিধেও একদিক থেকে, অসুবিধে যেমন সুবিধেও এক্ষেত্রে। হ্যাঁ, অসুবিধা তো হবেই, রোজগারপাতি বন্ধ হয়ে গেলে তো মানুষের অসুবিধা হবেই। তো আমি জানি না কবে কাজ করতে পারবো আদৌ, মনটা কবে ঠিক হয়, মনের ওপরে সব নির্ভর করছে। মনটা আগে ঠিক হোক, তারপর পছন্দসই কাজ এলে নিশ্চয়ই করবো। কাজ না করে তো আর থাকতে পারবো না, কাজ তো করতেই হবে। এখন এই মুহূর্তে আমি ভাবতেই পারছি না কাজের কথা, এবং ওখানে তো নয়, ওখানে আমি করতে পারবো না।